তুলকি তার রঙের বাক্স ফেরত চাইতেই আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল। ওয়াটার কালার মানে জল রং। স্মৃতিকণা দেবী বাড়িতে একা, খুব শিগগিরই অরূপকে নিয়ে আমার সে বাড়িতে পৌঁছতেই হবে, না হলে গুরুতর বিপদ ঘটে যেতে পারে। স্মৃতিকণা দেবীর বাড়িতে পৌঁছেই দেখি ঠিক তেমনই পরিস্থিতি। অরূপ দিব্যেন্দুকে অ্যারেস্ট করলো। স্মৃতিকণা দেবীর জ্ঞান ফিরতে আমি আমার কথা বললাম। গয়না কি এখানেই আছে? গয়না আমাদের চোখের সামনেই আছে। প্রীতিকণা দেবীর ঘরের ড্রয়ার থেকে ওনার জল রঙের বাক্স বের করে খোপের রং গলিয়ে ওনার অসম্ভব বুদ্ধির প্রমাণ পাওয়া গেল। এটা কি অরিজিনাল হিরে? সবে তো মাত্র একটা, আরো 48টা আছে। জলটা ঢাল। মিসেস মিত্র, এগুলো আপনার মায়ের 85 ভরি গয়না। 85 ভরি গয়না তো লুকোনো মুশকিল, তাই বছর আড়াই আগে আপনার মা একটা বুদ্ধি বার করেন। উনি সোনার দোকানে গিয়ে ওনার সমস্ত গয়না বিক্রি করে দিয়ে এই হিরেগুলো কেনেন। এই হিরেগুলো লুকোনো সোজা। আর আপনার মা আপনাদের খুব ভালো করে জানতেন, চিনতেন। উনি জানতেন আপনাদের মধ্যে কে লোভী আর কে সৎ। আপনার মা চাননি তার লোভী ছেলেদের কিচ্ছু দিয়ে যেতে। আপনারা হয়তো ভাববেন যে কথাটা তো উনি সোজাসুজি বলতে পারতেন, কিন্তু বলেননি। কেন বলবেন? উনি তো প্রীতিকণা। হেয়ালি করে কথা বলাই ওনার স্বভাব। উনি সকলের বুদ্ধির পরীক্ষা নিতে চেয়েছিলেন। মাসিমা, আপনার দিদি 3 ছেলেকে 3টে মেল করেছিলেন, আর সেই মেলে উনি 49টা ও লিখেছিলেন, যেটা দিয়ে উনি বোধহয় এই 49টা হীরের কথা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা কেউই সেই মেলটা ভালো করে দেখেন না। তখন প্রীতিকণা দেবী গীতার মধ্যে এই ছবিটা আঁকেন। উনি একটা অদ্ভুত উইল করে গেছিলেন, তাতে 3 ছেলের জন্য উনি 3টে জিনিস রেখে যান, 2টো গয়নার বাক্স আর একটা গীতা। আপনার মা খুব ভালো করে জানতেন যে আপনার বড়দা আর আপনার ছোট ভাই ওই গয়নার বাক্সটাই বেছে নেবে, কারণ তারা ভীষণ লোভী। গয়না ছাড়া তারা কিচ্ছু জানে না। আপনার মা বোধহয় ওদের কিছু দিতে চাননি, সেই জন্য উনি গয়নার বাক্সের মধ্যে নুড়ি পাথর ভরে রেখে দিয়েছিলেন। আসলে প্রীতিকণা দেবী নিজের মতন করে ছেলেদের শিক্ষা দিতে চেয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন কার কি যোগ্যতা। আপনার মা খুব ভালো করে জানতেন ওই গীতাটা আপনার ভাগ্যেই জুটবে,
কারণ সম্পত্তির ওপর আপনার কোনো লোভ নেই। আপনি সৎ, ভালো মানুষ। সেই জন্যই আপনার মা চেয়েছিলেন এই সমস্ত হীরের অধিকারী একমাত্র আপনিই হন। গীতার মধ্যে রাবার পেন দিয়ে আপনার মা এই যে নকশাটা এঁকেছিলেন, এটা আসলে আপনাদের বাড়ির করিডোরের নকশাই নয়। তাহলে আমি বুঝে গেছি এটা কিসের নকশা। এইটা আসলে কোনো বাড়ির নকশাই না। এই যে এই প্যালেটটা, এটা এর প্যালেটটারই ছবি। আর এই ঘরগুলো এই রঙের বাস্কেরই এক একটা ঘর। একদম ঠিক ধরেছো তুমি। সত্যি তুমি তোমার ঠাকুমার যোগ্য নাতি। আশ্চর্য না স্বর্ণেন্দু বাবু, কি অদ্ভুত ভাবে আপনার মা আপনাকে সম্পত্তির সন্ধান দিয়ে গেছেন। আপনার মা আসলে ভাবতেই পারেননি যে আপনি একটুও বুদ্ধি লাগাবেন না। উনি চেয়েছিলেন গীতা যার, সম্পত্তি তার। তবে সম্পত্তি এমনি এমনি কেউ পাবে না, তার জন্য বুদ্ধি লাগাতে হবে। যাই হোক, আমার কাজ তাহলে শেষ। মাসিমা, আমি তাহলে আসি। 1 মিনিট, আরেকটা কাজ আছে যে। আবার কি কাজ? একটু অপেক্ষা করো, আমি আসছি। এই সে চিঠি। দিদি বলেছিল যে গয়না পাবে সেই পড়বে। তুমি তো খুঁজে পেয়েছো, তুমি পড়ো। আমি? পড়োই না। না না মাসিমা, এই চিঠিটা স্বর্ণেন্দু বাবুকে লেখা। স্বর্ণেন্দু বাবু, আপনিই পড়ুন। মিসেস মিত্র, কোনো কিছুই তো গোপন নেই আপনার কাছে। আপনি চিঠিটা পড়ুন। আর সত্যি তো, গয়নাটা তো আপনিই উদ্ধার করেছেন। আপনার মায়ের বিশ্বাস ছিল এই হিরে আপনিই পাবেন, তাই এই চিঠিটা আপনাকে উদ্দেশ্য করেই লেখা। তা হোক, তুমি পড়ো মা। স্নেহের স্বর্ণ, খুব ক্ষেপে আছো মায়ের উপরে। এই 85 ভরি গয়না কেমন নাকে দড়ি দিয়ে ছুটিয়ে মারলো। মাথার উপর চাপ কম পড়েনি নিশ্চয়ই এই চিঠি অবধি পৌঁছতে। তবে চিঠি অবধি যখন পৌঁছে গেছো, তখন আমার ছেলে হিসেবে তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আর জানো তো, খুব সহজে যা পেয়ে যাওয়া যায় মানুষ তার কদর বোঝে না। তাছাড়া ভারী সহজভাবে যদি তুমি প্রীতিকণা মজুমদারের গয়না পেয়ে যেতে, তাহলে তুমি তোমার মাকে ঠিকভাবে চিনতে না। তোমার মা যে সহজ কথা সহজভাবে বলে দিতে পারে না। তোমার মা যে তোমাকে বারবার কাছে ডেকে নিতে চেয়েছে, কিন্তু কিন্তু পারিনি, দুরন্ত অভিমানে। আমি জানি তুমি তোমার স্ত্রী কষ্ট পেয়েছ আমার ব্যবহারে। স্বর্ণ,
আমিও বহুবার ভেবেছি তোমাকে ডেকে, বর্ণালীকে ডেকে বলবো চলে আয়, চলে আয় আমার কাছে। বড় একা একা লাগে। তোমাদের দূরে রেখে আমি ভালো নেই, কিন্তু কি করব বলো? ওই অভিমান আমাকে সব সময় আটকেছে, ওই অভিমান। স্বর্ণ, তোমার তোমার আর তোমার স্ত্রীর কাছে আমি দোষী। তোমাদের ভালোবাসাকে আমি সম্মান দিইনি সকলের সামনে, কিন্তু তার থেকেও বেশি দোষী আমি তোমার সন্তানদের কাছে, অমৃতা আর তুহিনের কাছে। ওরা যে এই বংশের সন্তান, ওরা আমার নাতি নাতনি, ওদের এই বাড়ি থেকে বঞ্চিত করেছি। শুনেছি ছেলে মেয়েদের ভালো করেই মানুষ করেছ। আমি শুনে খুশি হয়েছি অমৃতার বিয়ের জোগাড় করেছ। মনে হয় এই হিরে তোমার কাজে লাগবে। এই ৪৯টা হিরে আমার নাতি নাতনি আর নাত বউয়ের জন্য। ওদের ভাগ করে দেবে তুমি। মাপ আমি চাইব না, সে তোমাকে বিব্রত করবে। আর কি, সকলকে আমার স্নেহাশীর্বাদ দিও। আর তুমি ভালো থেকো, সুখে থেকো, আর বুদ্ধিতে শান্তিতে থাকো মা। দেখুন মিসেস মিত্র, আমি কিন্তু এসবের যোগ্য নই। এটা কিছুতেই আমার প্রাপ্য হতে পারে না। আপনার প্রাপ্য তো নয় স্বর্ণেন্দু বাবু। আপনার মা তো বলেই দিয়ে গেছেন যে হিরেগুলো কাদের। মাসিমা, আমি তাহলে আসি। এসো। আপনি সাবধানে থাকবেন। আসি আসি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। गिन्नी गिन्नी আমি গোয়েন্দা গিন্নি, गिन्नी गिन्नी আমি গোয়েন্দা গিন্নি। এসো 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 এসো। ইস, মোগাম্বো কোথায়? ঘুমোচ্ছে। এই ডক্টর সামলের সঙ্গে দেখা হয়েছে তো? আমি সব বলে দিয়েছিলাম ফোনে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সান্যালের সঙ্গে দেখা হয়েছে। সোয়েলিংটা এখনো হয়ে আছে, কিছু মেডিকেশন দিয়েছে আর 2 দিন বাদে এক্সরে করতে বলেছে। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, একবার পড়ি। খুব লেগেছে না? কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু লেগেছে। ওর একটু মানে তো আমি বুঝে গেছি, বেশ ভালোই লেগেছে। চলো চলো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, শুতে চলো চলো। এসো আস্তে আস্তে এসো। এই তো আস্তে। এসে গিয়ে একে উমা, কি কেলেঙ্কারি কাণ্ড! হাতে কি হলো? মা, আস্তে আস্তে মা, চিৎকার করো না, বাড়িতে সবাই উঠে পড়বে। আস্তে আস্তে। কিন্তু হাতে হলোটা কি? ও বাবা, কি হয়েছে? গেছে গেছে মট করে ভেঙে গেছে নিকাল। না না, মোট করে ভাঙেনি মা, যেটা হয়েছে মুচকে গেছে, মুচকে? মানে বাজে ভাবেই মুচকে এই গেছে। দেখেছো? মা কোথায়? বেরোনোর আগে মাকে যেভাবে রাগিয়ে দিয়ে বেরোলাম। এই যে আমি, আমার গোয়েন্দা বৌমার বাড়ি ফেরার সময় হলো। ছি 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 ছি, এত রাত্রে বাড়ির বউ কিনা। মা, মা আসলে এমন হলো না, আমার কোনো উপায় ছিল না, সেই জন্য। কি হয়েছে কি? ও বৌমনের হাতে কি হলো? এই যে ভর্তি ভাই, এখন যাস না, দেখছিস না মা কিরকম রেখে আছে। হাতে কি হলো? দেখে দেখে হাতে কি হলো দেখে। না না মা, এত ব্যস্ত হও না, ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে দেখে। ও মা,
এত বড় হাতে একটা প্লাস্টার হয়েছে আর তুই বলছিস তেমন কিছু হয়নি? মা এক মিনিট, এটা প্লাস্টার না, এটা হাতটা ঝোলাবার জন্য দিয়েছে, নড়াচড়া করা বারণ, একটু আঘাত লেগেছে তো, এমন কিছু নয়। আরে বাবা, হাতটা তো ভেঙে গেছে তখন থেকে, তুই কি বলছিস এমন কিছু নয়? হ্যাঁ, আজ মনে হচ্ছে হাত ভাঙা দেরি করে আসার দুটোর জন্যই বৌমনির কপালে দুঃখ আছে। না মা, ওই একটু একটু মানে তুমি কি ভাব আমি কিছু বুঝি না? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, বলবে না কিছু, কোনো কথা বলবে না। শোনো, আমি তোমার মুখ দেখলে বুঝতে পারি তোমার কি হয়েছে। হ্যাঁ, বুঝতে পারি। আর তোরা তো ছিলি, দেখলি তো কতবার আমি বারণ করলাম, বড় বৌমা যেও না যেও না, আমার বারণ শুনলো না, বেরিয়ে চলে গেল। দেখ এখন কি হলো, দেখ কি হয়েছে, দেখেছিস তো? আগের বার বেরোলো হাতে ছুরি খেয়ে এলো, এবার বেরোলো হাতটা ভেঙে এলো। আচ্ছা, তোমার কি আক্কেল বলে কিছু হবে না বড় বৌমা? কিচ্ছু হবে না? হ্যাঁ বেয়ান, ও বেয়ান, আপনি আপনার মেয়েকে বোঝান না। হ্যাঁ, ওর কবে বুদ্ধি শুদ্ধি হবে বলুন দেখি, কবে ও বুঝবে? হ্যাঁ, কবে? বড় বৌমা খুব লেগেছে না গো মা? খুব লেগেছে না? না মা, ডাক্তার কি বললো? আর ডাক্তার কি বলবে? হাতটা তো পটাশ করে ভেঙেই গেছে, আর বলার কি আছে? কিছু তো বলার নেই। সত্যি মেয়ে মানুষ হয়ে মারপিট করতে গেলে তুমি? হ্যাঁ মা, আমার কথাটা শুনুন না। আমি কি শুনবো? হ্যাঁ, হাতটা তো ভেঙেছো নাকি? হ্যাঁ, আমি একটা কথা বলি মা, তুমি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ইয়ে করলে হতো। তুই তো জানতিস, অরূপ তো তোকে টেলিফোনে বলেছে, আর তুই তার সত্ত্বেও আমাকে একবার বললি না? তুই এত বড় হয়ে গেছিস। হ্যাঁ, আমি বলি, আমি কেন বলিনি আমি বলছি। আমার মনে হলো যে তোমাদের বললে তোমার টেনশন করবে, তাই বলিনি মা। তাই না বাবা, আমি তোমাদের বললে তোমার টেনশন করতে না, আমি তাই তো বলিনি। আমি এই মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ তো, কেন বলবি না? তবে একটা কথা জেনে রাখিস, এই মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষে কিন্তু তোদের এত বড় করেছে। হ্যাঁ, এত বড় করেছে। দেখেছিস তো, মা আবার সেই মান অভিমান নিয়ে পড়ে আছে। আর বৌমনির হাতে ব্যথা করছে, একটু রেস্ট দরকার। তুই তো জানিস মিমি, বৌমনির কিছু হলে মা কেমন অস্থির হয়ে যায়। মা, আমি জানি আপনি খুব রাগ করেছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি যদি আজ না যেতাম না, তাহলে সর্বনাশ হয়ে যেত। ওই বাড়িতে একটা লোক ঢুকে পড়েছিল। আমি আপনাকে তো বলেছিলাম ওই বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকেন। সেই লোকটা বাড়িতে ঢুকে ওই মহিলার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দিয়েছে। আপনি যদি নিজের চোখে থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। একটা লোক একজন মহিলাকে মেরে অজ্ঞান করে দিল, তুমি গেছো তার সঙ্গে মারপিট করতে? তুমি কি পালোয়ান? হ্যাঁ, তুমি যে ঘরের বউ সে কথা ভুলে যেও না। মাসিমা যেভাবে পুরো বিষয়টাকে ন্যারেট করছেন, মনে হচ্ছে সামনাসামনি একটা অ্যাকশন মুভি দেখতে পাচ্ছি। বাপরে 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 বাপ, কি চিৎকার চেঁচামেচি! ও সবই তোর বউকে সামলা না, ওর চিৎকারে তো পাড়ার লোক এসে হাজির হবে। ও, আমার চিৎকারে পাড়ার লোক এসে যাবে? আর বড় বৌমা যে মাঝরাতে বাড়ি ঢুকছে তার বেলা কিছু নয়? হ্যাঁ, একবার বেরিয়ে মাথা ফাটালো, একবার বেরিয়ে হাত ভাঙলো, এটা কিছু নয়? সয়, এই দেখো, আরে ও তো বউ বুঝে সবকিছু সয়েই আছে, একটাও কথা বলছে না। আরে বাবা, কিছু নয় বলছি। সেটা তুমি বোঝো, কিছু নয়। বেচারি হাত ভাঙা অবস্থায় তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বকুনি হজম করছে, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে। আর তুমি কি করছো? চিৎকার চেঁচামেচি করে বাড়ি পাড়া রাত্রি শুদ্ধ মাথায় করছো। ব্যাস, এইবারে মোগাম্বো একদম জব্দ। আমি শুধু চেঁচাচ্ছি? গরিবের কথা বাসি হলে সত্যি হয়, দেখলেন তো নিজের চোখে, আশকারা দিয়ে করে মাথায় তুলেছে। প্রিয়া, আমি বলছি কি, দেখো এত রাতে এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই, বরং কাল সকালে প্রাণ ভরে তুমি বড় বৌমাকে বকে দিও। বেচারি এখন টায়ার্ড হয়ে ফিরেছে, মুখটা দেখো, হয়তো কিছু খায়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা। আমি বলি কি মা, তুমি এবারে শুতে যাও, হ্যাঁ, একটু ঘুমাবার চেষ্টা করো। বাবা, তুমি মাকে নিয়ে একটু ঘরে যাও। না, এই অনাচার দিকে আমার ঘুম আসবে না, আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। আচ্ছা, শোনো, আমি একটা কাজ করি, আমি তোমাকে একটা খুব মাইল্ড ডোজের ঘুমের ওষুধ পাঠিয়ে দিচ্ছি, তুমি ওটা খেয়ে শুয়ে পড়ো, লক্ষ্মী মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। এই পরি, চলো শুতে চলো, অনেক রাত হয়ে গেছে। চলো ঠাম্মা, এবার ঘরে যাও। হ্যাঁ, ঠিক আছে, ঘরে যাও। চলো পরি, চলো। নিপা, মিমি, সবাই ঘরে যাও। ভাইয়া, চেঞ্জ করো, যাও। আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াবার মতলব কি সেটা আমি বুঝি, খুব ভালো করে বুঝি। কি মুশকিল, এই তো তুমি বললে মাথা গরম হয়ে আছে বলে ঘুম আসে না, তাই তো বাবলু। থাক, বাবলুকে আর আমার কথা চিন্তা করতে হবে না, কাল সকাল হোক না, আমি একটা হেস্তনেস্ত করবো। ও বড় রাখবো, হাতটা কি একেবারেই ভেঙে গেছে? না হলে কি এমনি স্লিংটা দিয়েছে? তা তুমি কি করছিলে বাবু? হ্যাঁ, বড় নাথবো ওই গুন্ডাদের সঙ্গে মারামারি করে হাত ভাঙলো, আর তুমি ফুল বাবুর সাথে ঘুরে বেড়াচ্ছিলে? মা, আপনি কিন্তু আমার... প্রিয়া, চল প্লিজ, চল।
এইবার আমার একটু বল, এইবার বল কি করে এত সব কাণ্ড হয়ে গেল? মা, আমি তোমাদের সব কাল সকালে বলি। আর একটা কথা হচ্ছে, অরূপ না থাকলে কিন্তু আজ যে আমার কি অবস্থা হতো কে জানে। ঠিক সময় এসে ও লোকটাকে খপ করে ধরে ফেলেছে। তাই? হ্যাঁ। এই কি হয়েছিল অরূপ, আমাকে একটু বলো না, বলো না। এখন আর কোনো কথা নয়, কোনো ডিসকাশন নয়, সবাই ঘরে যাবে শুতে। ঠাম্মা তুমি আগে যাও, তুমি আগে যাও, চলো ঘরে চলো, যাও যাও যাও। মা মা চলো, মা মা যাও যাও, সবাই যাও। না না একদম ঘরে যাও, যাও একদম ঘরে যাও, ঘরে যাও। পুরি চলো চলো চলো। ও বড় রাখবো, হ্যাঁ বড় রাখবো। ওই 85 ভরি সোনাটা সেটা কি হলো গো? 85 ভরি সোনা এখন হিরে হয়ে গেছে ঠাম্মা। হ্যাঁ, আমি শুয়ে পড়ি, খুব ব্যথা করছে হাতে। সোনা হিরে হয়ে গেল? कैसे?